5 ডিসেম্বর সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছেন এডিসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার পক্ষে দেশ জুড়ে জনমত চায় বিএনপি। দিনাজপুরে কথিত বন্দুকযুদ্ধে নিহত 3 জন যুবলীগ কর্মী, র্যাবের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। নারায়ণগঞ্জে প্রতীক বরাদ্দ, দল থেকে বহিষ্কার এলডিপি এবং কল্যাণ পার্টির প্রার্থী। নির্বাচন কমিশন গঠন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাব আগেই নাকচ করেছে সরকার, তবে এখনই হাল ছাড়ছে না বিএনপি। প্রস্তাবের মূল বিষয় তৃণমূলের নেতাকর্মীদের কাছে পৌঁছাতে কাজ করছে দলের জ্যেষ্ঠ নেতারা। এরই মধ্যে বিভাগীয় জেলা পর্যায়ে সভা সেমিনার শুরু করেছেন কেন্দ্রীয় নেতারা। নির্বাচন কমিশন গঠনের এই প্রস্তাব নিয়ে জনমত গঠন করতে চায় বিএনপি। শিগগির সারা দেশে অহিংস আন্দোলন শুরু করার কথা ভাবছেন নেতারা। দলের শীর্ষ নেতৃত্ব মনে করছেন সবার ঐক্যমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন রাষ্ট্রপতির হস্তক্ষেপের আশা এখনো শেষ হয়ে যায়নি। আমাদের দেশের রাজনীতি যে সাংঘর্ষিক সংবিধানে হাত দিতে চান না, ওনারা মনে করেন সংবিধান এমন পুত পবিত্র, এটা আল কোরআনের কাছাকাছি চলে গেছে, এটা বাইবেলের কাছে চলে গেছে। সংবিধানে হাত দিয়েন না দয়া করে। আমাদের প্রস্তাবনা যা দিয়েছি আপনাদেরকে সংবিধান হাত না দিয়েও জাতীয় ঐক্য হওয়ার মতো এই প্রস্তাবনায় প্রস্তাব রয়েছে। নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার প্রস্তাবের পক্ষে জনমত গঠনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান, আছেন চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ডক্টর শাহাদাত হোসেন। ডক্টর শাহাদাত হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজকে বলেছেন যে পর্যায়ক্রমে বিভাগীয় জেলা পর্যায়ে সভা সেমিনার হবে, এরপর জনসভার মাধ্যমে ভোটাধিকার পুনরুদ্ধারের এই আন্দোলন জনগণের আরো কাছে নিয়ে যাওয়া হবে। সারা দেশের নেতাদের কাছে আপনারা এই বার্তা পৌঁছে দিচ্ছেন কিনা, নির্দেশনা দিচ্ছেন কিনা? চট্টগ্রামের কথা যদি জানতে চাই, জেলা ও বিভাগীয় পর্যায়ে সভা বা মহানগর পর্যায়ে সভা ও সেমিনার হওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, বা আপনারা কিভাবে এই বিষয়ে জনমত গড়ে তুলতে চান? ডক্টর শাহাদাত। ধন্যবাদ খালিদ ভাই আপনাকে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন কমিশন নিরপেক্ষ এবং শক্তিশালী করার লক্ষ্যে 13 দফার একটি প্রস্তাব উপস্থাপন করেছেন জাতির কাছে। সেটাকে সারা বাংলাদেশে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য চট্টগ্রামে আমরা বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করেছি। ইতিমধ্যেই আগামী পরশুদিন আমাদের পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে আমাদের চট্টগ্রামে একটি সমাবেশ রয়েছে। সেখানে আমরা আমাদের এই দফাগুলো উপস্থাপন করব এবং সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন, চট্টগ্রামের নেতৃবৃন্দ থাকবেন, বুদ্ধিজীবীরা থাকবেন এবং আমরা এরপরে একটি সমাবেশ সেখানে করব। এইভাবে চট্টগ্রাম সহ বাংলাদেশের সব জায়গায় আমরা সেটাকে ছড়িয়ে দিতে চেষ্টা করছি। এই প্রস্তাবগুলোর মধ্যে যে জিনিসটি সবচেয়ে বেশি লক্ষণীয় সেটি হচ্ছে যে নিবন্ধিত সমস্ত দল এবং স্বাধীনতার পরে যারা সংসদে প্রতিনিধিত্ব করেছে তাদেরকে দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন কমিটি গঠন করার জন্য প্রস্তাব দিয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। এবং সেখানে বারবার যে অন্য একটি দলের কথা বলা হচ্ছে, জামাতের কথা, কিন্তু আমরা স্পষ্ট সেখানে বলেছি নিবন্ধিত সমস্ত দল কিংবা স্বাধীনতার পরে সংসদে যারা প্রতিনিধিত্ব করেছে সবাইকে নিয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন গঠনের জন্য। এবং সেখানে আরেকটি কথা বারবার আসছে যে নিরাপত্তা বাহিনীর ব্যাপারে। আমরা বলতে চাই যে সেনাবাহিনী সবসময় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ছিল। আপনি যখন 91 নির্বাচনের ধরেন কিংবা মেয়র নির্বাচনের ধরেন অথবা 96 জাতীয় সংসদ, 2001 কিংবা 2008 প্রতিটি সংসদীয় ইলেকশনে সেনাবাহিনী অন্যান্য বাহিনী যারা ছিল, পুলিশ বাহিনী, বিজিবি কিংবা র্যাবের পাশাপাশি তারা দায়িত্ব পালন করেছে। কাজে সে কথাগুলো আমরা সেখানে বলতে চেষ্টা করেছি যে নির্বাচনকে শক্তিশালী করার লক্ষ্যে এবং সেখানে যাতে আমার ভোট আমি দিব এই স্লোগানকে সামনে আনার লক্ষ্যে, ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে এবং মানুষ যাতে তাদের ভোটাধিকার সংরক্ষণের লক্ষ্যে ভোট সেন্টারে নির্বিঘ্নে যেতে পারে, এজন্য হয়তোবা এই ধরনের কথা আমরা জনসমক্ষে বলছি এবং এইভাবে আমরা। ডক্টর শাহাদাত, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকেন। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি শীর্ষ নেতৃত্ব সারা দেশে জনমত গঠন করতে চাইছেন, দেশে একটি অহিংস আন্দোলন, একটি নিরপেক্ষ নির্বাচনের পক্ষে গড়ে তুলতে চাইছেন, এই উদ্যোগকে আপনি স্বাগত জানাবেন কিনা? জনাব বদরুদ্দিন আহমেদ কামরান।
ধন্যবাদ খালিদ ভাই। বিএনপি তাদের একটি নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে রূপরেখা দিয়েছেন, এটা ভালো কথা। কিন্তু দেখেন, আমাদের দেশে এখন দুটো নির্বাচন হচ্ছে, একটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন, আরেকটা হচ্ছে সারা বাংলাদেশের জেলা পরিষদের নির্বাচন। আমাদের বিএনপির বন্ধুরা ওই নারায়ণগঞ্জের নির্বাচনে অংশগ্রহণ করছেন, কিন্তু জেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করছেন না। কিন্তু এই যে দৈত্যচারিতা, কিন্তু কামরান ভাই, জেলা পরিষদের নির্বাচন এটি কেমন নির্বাচন হচ্ছে? আপনি জেলা পরিষদ নির্বাচনের কথা বলে ভালো করেছেন। জেলা পরিষদ নির্বাচনে তো একটি জেলা পরিষদ নির্বাচনে তো কোনো ভোটাধিকার নাই, একটি কেমন জানি মৌলিক গণতন্ত্রের আদলে একটি প্রত্যক্ষ নির্বাচন সেখানে হচ্ছে কিনা জানি না। এমনকি হাইকোর্ট, আপনি জেনে থাকবেন কামরান ভাই, আপনি অনেক বিষয়ে খোঁজ খবর রাখেন, হাইকোর্ট পর্যন্ত বিষয়টিতে রুল দিয়েছেন, জানতে চেয়েছেন যে এটা আসলে সংবিধানের সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না। জেলা পরিষদের নির্বাচনে তো আমি বিএনপি করি না, কিন্তু আমিও অংশ নিতাম না, কারণ এবং আওয়ামী লীগ থেকে আপনারা যারা যারা নির্বাচিত হবেন তারা একরকম ঠিকও করে রেখেছেন যে কারা নির্বাচিত হবেন, কিন্তু নির্বাচন হচ্ছে না। দেখেন খালেদ ভাই, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেটেও বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলায় অনেকেই কিন্তু প্রার্থী হচ্ছেন। এবং আপনি যদি বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনের সিলেট বিভাগের দিকে একটু দৃষ্টি দেন, তাহলে দেখবেন যে অত্যন্ত পরিচ্ছন্ন, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন আমরা সিলেট বিভাগে করতে সক্ষম হয়েছে। তো আমি যে কথাটা বলতে চাই যে দেশ একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা বাংলাদেশ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি। এদেশের একটা সংবিধান আছে, সেই সংবিধানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের নির্বাচন কমিশন কিভাবে গঠন হবে। ওনারা প্রস্তাব দিয়েছেন, ওনাদের প্রস্তাবকে আমি স্বাগত জানাই, কিন্তু সেটা যেতে হবে মহামান্য রাষ্ট্রপতির কাছে। মহামান্য রাষ্ট্রপতি তাদের সেই বিষয়গুলো দেখতে পারেন। কিন্তু কামরান ভাই, আপনি মনে করেন কিনা যে এই বিষয়ে একটি জনমত গড়ে তোলা গেলে যে আমরা নির্বাচন কমিশনকে একটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাই এবং নির্বাচন নিরপেক্ষভাবে করার জন্য আসলে আমরা একটা চাপ সৃষ্টি করি সবার দলের জন্যই, এবং এটি স্থায়ীভাবে এটি ব্যবস্থা করি, এটি আমাদের একটু উপকারে আসবে, এটি মনে হয় কিনা কামরান ভাই? আমি এটা মনে করি না যে তারা এই আন্দোলন নিয়ে জনমত সৃষ্টি করার মতো কোনো বিষয় রয়েছে, কারণ দেশের মানুষ এখন নেগেটিভ পলিটিক্সে আর বিশ্বাস না। এটা তো নেগেটিভ পলিটিক্স, এটা তো চরম কারণ ভাই আপনি এটাকে কেন নেগেটিভ বলছেন সেই বিষয়ে আপনার কাছে একটু আবার জানতে চাইবো। আমার কাছে কিন্তু এটা ইতিবাচক মনে হচ্ছে, কারণ জনমত যে একটি নির্বাচন কমিশনকে প্রতিষ্ঠান করার ব্যাপারে সেটি কেন নেগেটিভ আমি জানি না। আমি ডক্টর শাহাদাত আপনাকে জানতে চাইবো যে বিএনপি এখন অহিংস আন্দোলন করার চিন্তা করছে, যে অহিংস আন্দোলন আমরা বিএনপিকে আসলে খুব নিকট অতীতে করতে দেখিনি, বরং অনেক সহিংস আন্দোলনই করতে দেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সেই সব সহিংস আন্দোলনের সূত্র ধরে বিএনপিকে ক্ষমা চাইতে বলেছেন। এই অহিংস আন্দোলন সেই ক্ষমা চাওয়ার প্রক্রিয়ার একটি অংশ কিনা, ডক্টর শাহাদাত হোসেন? ধন্যবাদ আপনাকে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় শান্তিপূর্ণ আন্দোলন করেছি। অতীত আপনি যখন দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো জ্বালাও পোড়াও হিংসাত্মক রাজনীতি কখনো করেনি। 3 মাসের যে রাজনীতির কথা বলছে সেখানে কিন্তু আওয়ামী লীগের অনেক স্যাবোটেজও সেখানে রয়েছে। আমরা যদি পত্রপত্রিকায় দেখি, অনেক নয় 5%, আমি পরিসংখ্যান নিয়েছি, আওয়ামী লীগের 5% অংশগ্রহণ ছিল। আমি আওয়ামী লীগ করে এমন লোকের 5% অংশগ্রহণ ছিল। বাংলাদেশ 95% আপনারা করেছেন। দল আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য এই প্রস্তাবটি দিয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এটাকে নিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রলাপ বকছে। যেমন ওবায়দুল কাদের এটাকে না পড়েই সেটাকে উনি বলেছেন যে অন্তঃসার শূন্য, চর্বিত চর্বণ। আমি জানি বাংলা ভাষায় হয়তোবা হরলাল রায়ের কিছু ব্যাকরণ ওনার মুখস্থ আছে, কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় রাজনৈতিকভাবে ওনার কাছ থেকে বক্তব্য যাতে আশা করেছিল এবং একটি সুন্দর গণতান্ত্রিকভাবে দেশ যাতে এগিয়ে যায়, এই সাংবিধানিক সাংঘর্ষিক যাতে আমাদের এই প্রস্তাবগুলো ছিল না, আমরা এইভাবে কিন্তু প্রস্তাবগুলো দিয়েছি। কাজে সাংবিধানিক সাংঘর্ষিক এড়িয়ে গিয়ে তারা যদি রাজনৈতিক সদিচ্ছা যদি তাদের থাকে এবং তারা যদি জেনতেনভাবে আবারও ক্ষমতায় না আসার চিন্তা না করে, আমার মনে হয় নির্বাচন কমিশনকে বাংলাদেশ ছাড়াও আমাদের দেশের বাইরে ইন্ডিয়া বলেন, ইভেন পাকিস্তান, নেপাল সব জায়গায় কিন্তু নির্বাচন কমিশন অনেক বেশি শক্তিশালী। কাজে নির্বাচন কমিশন
সরকার এবং আওয়ামী লীগ দল যাতে একাকার হয়ে না যায়, নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য অবশ্যই সরকারকে চিন্তা করতে হবে। সরকার নিশ্চয়ই চিন্তা করবেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নেওয়ার পরে যখন ফিরবো তখন জনাব বদরুদ্দীন আহমেদ কামরান আপনার কাছে জানতে চাইবো যে এই কথাটি বিএনপির পক্ষ থেকে প্রায়ই অভিযোগ করা হয়, যদি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকে তাহলে আপনারা কোনোভাবেই নির্বাচিত হতে পারবেন না, আপনারা ভোটারদেরকে ভয় পাচ্ছেন, সেই জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন যাতে না হয় সেই দিকে আপনারা মনোযোগ দিচ্ছেন, যত না আপনারা জনমতের প্রতি আস্থা রাখছেন। আমরা কামরান ভাই আপনার কাছে শুনবো, ডক্টর সাদাত হোসেন আমাদের সঙ্গে থাকবেন। বিরতি নিচ্ছে, একটি ফিরছি তারপরে। কামরান ভাই, ভালো একটা নির্বাচন কমিশন হলে কি আপনারা হেরে যাবেন? নিশ্চিত আপনাদের পরাজয়? ভালো বলতে নিরপেক্ষ। দয়া করে আবার বলেন। কামরান ভাই, নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন হলে কি আপনারা হেরে যাবেন? আপনাদের কি পরাজয় সুনিশ্চিত? যে নিরপেক্ষ নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন আপনাদের কথা শুনবে না, যে নির্বাচন কমিশনে ইউনিয়ন পরিষদ বা উপজেলা পর্যায়ের শেষ পর্যায়ের মতো যেমন ইচ্ছা তেমন ভোট দেওয়া হবে না, তাহলে কি আপনারা হেরে যাবেন? খালেদ ভাই, আমি অত্যন্ত বিনয়ের সাথে এবং শ্রদ্ধা রেখে বলবো যে এদেশের এই যে নির্বাচনী প্রথা বা সিস্টেমগুলোকে কারা নষ্ট করেছিল এদেশের মানুষ ভালো করে জানেন। এই যে জিয়াউর রহমান সাহেব হা ভোট না ভোটের যে প্রবর্তন করেছিলেন, সে সময়ে এদেশে কি ঘটেছিল এদেশের প্রত্যেকটি মানুষের জানা আছে। আমরা বিশ্বাস করি যে জনগণ সকল ক্ষমতার মালিক, সুতরাং জনগণ যাকে তাদের পবিত্র আমানত দিয়ে ক্ষমতায় বসাবে তারাই দেশ পরিচালনা করবেন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমি যে কথাটা বলেছিলাম যে নেগেটিভ পলিটিক্স বলতে বিগত দিনে ওনাদের যে ইতিহাস, একটু আগে যেটা আপনিও বললেন, তারা যে তাণ্ডব লীলা বাংলাদেশের মাটিতে শুরু করেছিলেন, যেভাবে অবরোধ, হরতাল, মানুষ পোড়ানো, বৃক্ষ নিধন, কিন্তু তারা মানুষকে হত্যা করা, তারা তো এখান থেকে সরে আসছেন, ছিল তারা তো এখান থেকে সরে আসছেন কার্যক্রমের কারণে। আপনার নিশ্চয়ই মনে আছে যে তা অনেক দিন ধরে বিএনপি কোনো হরতাল, অবরোধ, জনগণের কাছ থেকে কিন্তু তারা অনেক দূরে সরে গেছেন। জি, এই কার্যক্রমের কারণে তারা জনগণের কাছ থেকে অনেক দূরে সরে গেছেন। সুতরাং এদেশের মানুষের উপর তাদের আস্থা নেই। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে নির্বাচনের বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন বলেন, জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, উপজেলা নির্বাচন, কি বিএনপির লোকজন নির্বাচিত হন নাই? ইউনিয়ন পরিষদের নির্বাচনে তারা নির্বাচিত হন নাই? তারা কত জায়গায় নির্বাচিত হচ্ছেন বলেন? তাহলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যদি না হয় থাকে, তাহলে তাদের লোকেরা নির্বাচিত হন কিভাবে? মূল কথাটা হচ্ছে তাদের যেটা, যে তাদের যে ভীতিটা, যে জনগণ তাদের কাছ থেকে দূরে সরে গেছেন, সেই জনগণকে কাছে আনার জন্য তাদের নানা টালবাহনা। আমরা বিশ্বাস করি সংবিধানে, আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতি আছেন, তিনি এটাকে ভেবে চিন্তা ভাবনা করে আমাদের জন্য যেটা করার সেটাই তিনি করবেন। কিন্তু কামরান ভাই, আমি একদম ছোট করে জানতে চাই যে আপনি কেমন নির্বাচন কমিশন চান? আসলে আপনি কেমন নির্বাচন কমিশন চান? আমরা সবসময় এই কথা বিশ্বাস করি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যাতে আমাদের দেশের প্রত্যেকটি নির্বাচনে হয়, সেই বিষয়টি। কারণ আমি বারবারই বলছি যে এই দেশটা বড় কষ্টের দেশ, বড় ত্যাগের দেশ। এই বিজয়ের মাস ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে আমরা দেশ স্বাধীন করেছিলাম। সুতরাং আমাদের যে নির্বাচন কমিশন, এটা তো শুধু বাংলাদেশে যে আলাদা কোনো বিষয় তা নয়, বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকালে দেখবেন আপনি এরকম নির্বাচন কমিশন রয়েছে। এবং আমাদের নির্বাচন কমিশনগুলোকে আমরা কখনো মনে করি না যে নির্বাচন কমিশন দুর্বল। কারণ আমি বিগত একটা প্রোগ্রামে আমি বলেছিলাম যে আমরা 5টা সিটি কর্পোরেশনে হেরে গেলাম, একসাথে 5 জন মেয়র। তাহলে কি নির্বাচন কমিশন সুষ্ঠু ছিল না? অবাধ, নিরপেক্ষ নির্বাচন। আপনাকে ধন্যবাদ। আসলে ডক্টর শাহাদাতের কাছে আমাদের যেতে হচ্ছে। ডক্টর শাহাদাত, কামরান ভাই একদম স্পষ্ট বলছেন যে নির্বাচন কমিশন নিয়ে, নির্বাচন কমিশন অবাধ, নিরপেক্ষ এবং ভালোভাবেই তাদের দায়িত্ব পালন করছে। আপনি নিশ্চয়ই এই বিষয়ে আপনার মন্তব্য করবেন। আমি শুধু জানতে চাইবো যে চট্টগ্রামে আমাদের একটি তথ্য আছে, আমাদের এরকম যে 20 দলীয় জোটের শরিকদেরও পৃথক কর্মসূচি নিতে বলা হয়েছে গ্রহণযোগ্য নতুন নির্বাচন কমিশন গঠন ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে। চট্টগ্রামে 20 দলের শরিক দলের জন্য আপনারা এরকম কোন নির্দেশনা দিয়েছেন কিনা ডক্টর শাহাদাত?
ধন্যবাদ খালিদ ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 20 দলীয় জোটের অন্যান্য শরিক দলকে এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তারাও যাতে এভাবে মাঠে নামে এই দাবির প্রেক্ষিতে। তবে কামরান ভাইয়ের কিছু কথার জবাব আসলে আমাকে দিতে হচ্ছে। উনি একজন সজ্জন ব্যক্তি, কিন্তু ওনার কথাতে উনি বলেছেন যে জনগণকে শক্তিশালী করার জন্য অথবা সাংবিধানিক প্রক্রিয়ায় যাতে ক্ষমতায় আসে সেজন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য জনগণ কার পক্ষে আছে সেটা অবশ্যই দেখা উচিত। তো আমরা এটাই বলছি যে ঢাকাতে হোক, চট্টগ্রামে হোক, কিংবা বাংলাদেশের সব জায়গায় আপনারা একটা সমাবেশ করুন এবং আমাদেরকেও একটা সমাবেশ করার অনুমতি দিন, তারপরে দেখুন কার পক্ষে জনগণ আছে। এবং নির্বাচন কমিশন গঠন করে, নিরপেক্ষ নির্বাচন কমিশন করে ডক্টর সাদাত, আমি একটু, আমার খুব জানতে ইচ্ছা করে যে আপনি কাকে নিরপেক্ষ নির্বাচন কমিশন বলবেন? আপনারা 5টা সিটি কর্পোরেশনে একসাথে জিতেও সেটিকে নিরপেক্ষ বলতে চান না, মানে কাকে নির্বাচন কমিশনের প্রধান করলে আপনারা মনে করবেন যে এই নির্বাচন কমিশনটি আসলে নিরপেক্ষ হয়েছে? বিএনপির কোন লোককে, জামায়াতের কোন লোককে, মানে কাকে করতে হবে আসলে? না, সেটি মনে হয় আপনাদের আমাদের নেত্রী যে প্রস্তাবগুলো দিয়েছে, সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা দিয়েছে, 13টি প্রস্তাব, সেটার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যারা বিচারপতি ছিলেন কিন্তু সরকারের কোনো সুযোগ সুবিধা নেননি, অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলেন, এই ধরনের কোনো লোককে নয়। তো সেই ধরনের কিছু প্রাজ্ঞ, বিজ্ঞ, নিরপেক্ষ, সজ্জন ব্যক্তিকে আমরা পাই না বাংলাদেশে। আমি যদি এরকম বলি যে এখন যে রকিবউদ্দিন সাহেব আছেন, বেগম জিয়া যে 13টি ক্রাইটেরিয়ন দিয়েছেন, সেই 13টি ক্রাইটেরিয়নে কিন্তু রকিব সাহেব ফিট ইন করেন। রকিব সাহেব কিন্তু বিচারপতি ছিলেন না। রকিব সাহেবের ব্যাপারে, হ্যাঁ, রকিব সাহেব অবশ্যই আমরা বলছি না যে উনি অযোগ্য লোক, কিন্তু উনি নিজেই বলেছেন যে আপনার ইউনিয়ন পরিষদের ইলেকশন প্রতিটি ধাপের কথা আপনাদের মনে আছে। প্রথম ধাপে বলেছে নির্বাচন কিছুটা সমস্যা হয়েছে, তারপরে আবার বলেছেন নির্বাচন মনে হয় এর আগের চাইতে কিছুটা ভালো হয়েছে, তৃতীয় ধাপে এসে বলেছেন নির্বাচন মনে হয় আরেকটু স্বচ্ছ হয়ে। তা ওনার কথাতেই বোঝা যাচ্ছে যে উনি নিজেই নিউট্রাল না, এবং উনি নির্বাচন কমিশনার হয়েও একটি সুন্দর গ্রহণযোগ্য ইলেকশন জাতির কাছে প্রেজেন্ট করতে পারেননি। কাজে এখন ওনার কথাতেই তো প্রমাণিত হয় যে উনি ওই চেয়ারের জন্য ফিট না। তাহলে আমরা এটাই বলছি যে আমি যেটি জানতে চাইছিলাম যে বেগম জিয়া যে 13 দফা প্রস্তাব দিচ্ছেন, সেই 13 দফা প্রস্তাব যদি আমরা ধাপে ধাপে অনুসরণ করি, তাহলে আমরা আরেকজন কাজী রকিবউদ্দিন সাহেবকেও পেতে পারি। তাকে কি আপনারা নিরপেক্ষ প্রধান নির্বাচন কমিশন হিসেবে মানবেন কিনা? কারণ উনি সবগুলি ক্রাইটেরিয়া ফুলফিল করেন। না, সেখানে আমরা তো বলেছি যে এখানে আমাদের যে সার্চ কমিটির মাধ্যমে আমাদের যে যারা নিবন্ধিত দল আছে, তাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছে, তারা সবাই মিলে সেটা গ্রহণ করুক, সেটা নিক। আমাদের কথা হচ্ছে শুধু আওয়ামী লীগের লোক নয়, অথবা আওয়ামী লীগের সাথে শরিক দল আছে তারা নয়। বাংলাদেশে 28টি দল রয়েছে, 28টি দলের মধ্যে নিবন্ধিত দল যারা রয়েছে তাদের রিপ্রেজেন্টেটিভ তাদেরকে গ্রহণ করুক, এবং সবাই মিলে একজন নিরপেক্ষ নির্বাচন কমিশন খুঁজে বের করুক। ডক্টর শাহাদাত হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, আপনাকেও এড্রেস থেকে বের একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। দিনাজপুরের ঘোড়াঘাটে নিহত 3 জনকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন নাটোর জেলা যুবলীগ। নিহতরা হলেন রেদন আহমেদ সাব্বির, আবু আব্দুল্লাহ, সোহেল আহমেদ। তবে পুলিশ বলছে 3 জনই শীর্ষ সন্ত্রাসী, এর মধ্যে সাব্বির ও সোহেলের নামে 22টি মামলা রয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ, শনিবার রাতে সদর উপজেলার তকিয়া বাজার থেকে র্যাব পরিচয় ওই 3 জনকে 2টি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরদিন নাটোর সদর থানায় ব্যাপারে সাধারণ ডায়েরিও করা হয়েছিল। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরায়েল হোসেন জানিয়েছেন, মরদেহগুলি রাস্তার পাশে পড়েছিল, সবার মাথায় গুলির চিহ্ন রয়েছে। তিনটারই মাথাতে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। হয়তোবা কোনো দুষ্কৃতী ব্যক্তি অন্য কোথাও কোনো স্থানে কোনো জায়গাতে এই ঘটনা ঘটিয়ে আমার এলাকাতে এখানে একটা নিরিবিলি জায়গাতে ফেলা থেকে গেছে। এই বিষয়ে যে কেন হত্যা হলো, কিভাবে হলো, এই বিষয়ে তদন্ত চলতেছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে কথা বলা যাবে।
দিনাজপুরে 3 যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই নিয়ে আমাদের নিয়ে কথা বলতে উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু আছেন আমাদের সঙ্গে। বিলু ভাই, পুলিশ বলছে যে এদের বিরুদ্ধে 22টি, এরা 3 জনই শীর্ষ সন্ত্রাসী এবং একজনের নাম করে বলছে যে তার বিরুদ্ধে 22টি মামলা ছিল। আপনি কি মনে করেন, পুলিশ কি এইরকম কোনো ব্যাখ্যা দিচ্ছে তাদের 3 জনকে কেন এখনো মানে এতদিন গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তারা কিভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছিল এবং কারা তাদের মাইক্রোবাসে করে নিয়ে গেল, এই বিষয়ে পুলিশ কিছু বলছে কিনা? আমি বিকেলে নাটোরে আসার পরে চেষ্টা করেছি বিষয়গুলো জানবার জন্য। পুলিশ যে সংখ্যাগুলো বলছে তা 2 জনের ক্ষেত্রে একাধিক মামলা আছে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু একজনের বিরুদ্ধে কোনো অভিযোগ সদর থানায় নেই, অন্য কোনো থানায় আছে কিনা এটা আমরা এখনো জানতে পারিনি। কিন্তু অন্য 2 জনের বিরুদ্ধে সদর থানাতেই মামলা রয়েছে একাধিক, এবং সেগুলো সবই ফৌজদারি মামলা এবং বেশ কঠিন কঠিন ধারাতেই তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। আর র্যাব পরিচয় তুলে নেওয়ার বিষয়টি নিয়ে আমি একটু আগে কথা বলেছিলাম নাটোর পুলিশের একজন কর্মকর্তার সাথে। তারা বলছে যে যেহেতু জিডি আকারে বিষয়টি এসেছে, এখন সেটা তারা খতিয়ে দেখবে এবং তদন্ত করবে। আর আমি এখন যে জায়গাটিতে রয়েছি সেটা হলো তৌকির বাজার, যেখান থেকে আসলে এই ঘটনার সূত্রপাত, যেটি জিডিতে উল্লেখ করা হয়েছে তৌকির বাজার, সেখানে আমি এসেছি। এখানে যার সামনে এই ঘটনাটি ঘটেছেন তিনি এখানে একজন চায়ের দোকানদার। তিনি যেটা বলেছেন যে তার সামনেই এই কয়েকজনকে একটি কালো রঙের মাইক্রোবাসে করে নেওয়া হয়েছে এবং সেখানে বেশ কয়েকজনকে তারা দেখতে পেয়েছেন মাইক্রোবাসে। তবে তারা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিল কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নয়। আমি পাশের আরেকটা দোকানেও কথা বলেছি, তিনিও যেটা বলেছেন যে তারা একটি মাইক্রোবাসের শব্দ পেয়েছেন এবং তখন কিছুটা চিৎকার হওয়ার ফলে তারা ভয়ে দোকানের দরজা বন্ধ করে দেয়, যে কারণে তিনি বুঝতে পারেননি ঠিক কতজন লোক এসে এই 3 জনকে তুলে নিয়ে গেছে গাড়িতে করে। তবে তিনি বলেছেন যে এই ঘটনার সময় একাধিক ব্যক্তি ছিল, তিনি তা নিশ্চিত হয়েছেন। আর যিনি আমাদেরকে এই কথাটি জানিয়েছেন আব্দুল মান্নান, যার দোকানে এই ঘটনাটির সূচনা হয়েছে, তিনি আমাকে বলেছেন যে তিনি 2টি মাইক্রোবাস দেখেছেন। আর এদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো নানা ধরনের অভিযোগই রয়েছেন, কিন্তু পুলিশ কেন তাদেরকে এতদিন গ্রেপ্তার করেনি এই বিষয়টি নিয়ে আমি কয়েকজন পুলিশ অফিসারের সাথে কথা বলবার চেষ্টা করেছি। সবাই বিষয়টি এড়িয়ে গেছে, সম্ভবত বা যারা এখানকার স্থানীয় লোকজন রয়েছে তারা যে বলছেন যে যেহেতু তারা সরকারি দলের লোকজন, সেই কারণে। বিলু ভাই, এই মুহূর্তে আমরা জানি যে জনাব আব্দুল মান্নান আপনার সঙ্গে রয়েছেন, তার কাছে কি একটু জানতে চাইবেন যে কখন এই 3 জন যে এখানে 3 জনের দেহ যে এখানে পড়ে আছে সেটি কারা প্রথমে জানতে পারলো, কে দেখলো এবং কিভাবে এটি বোঝা গেল যে এই 3 জনই হারিয়ে যাওয়া যুবলীগের এই 3 কর্মী? খালেদ ভাই, মান্নান সাহেব রয়েছেন হলো নাটোরের তৌকির বাজার, আর ওদেরকে পাওয়া গেছে হলো ঘোড়াঘাটের একটা নিরিবিলি এলাকায়। বিষয়টি নিয়ে আমি জানতে চেয়েছিলাম ঘোড়াঘাট থানার ওসি, তিনি বলেছেন যে এলাকার মানুষ যখন পুলিশকে খবর দিয়েছে তখনই তারা বিষয়টি জানতে পেরেছেন এবং তারা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে যা দেখেছেন তাতে তাদের কাছে মনে হয়েছে যে অন্য কোনো এলাকায় এদেরকে গুলি করে হত্যা করার পর কোনো একটি যানবাহনে করে নিয়ে এসে নিরিবিলি এলাকায় ফেলে রাখা গেছে এবং সেখানে কিছু কাপড় পাওয়া গেছে এবং তার পাশাপাশি আরো কিছু বিষয়ের কথা বলেছেন যেগুলো তারা মনে করছেন যে অন্য কোনো ঘটনাস্থল থেকেই তাদেরকে এখানে এনে রাখা হয়েছে। বিলু ভাই, আমরা যে প্রত্যক্ষদর্শী আমাদের সঙ্গে যে মান্নান সাহেব রয়েছেন তার কাছ থেকে কি এটি জানতে পারবো যে 2টি মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয়েছে, আপনি বলছিলেন তাতে কারা তাকে তুলে নিয়ে গেছেন তারা সেই ব্যাপারটি আসলে নিশ্চিত হওয়া যায়নি, তারপরও পুলিশের কাছে যখন মামলা করা হলো যে র্যাব পরিচয়ে তুলে নেওয়া হয়েছে পরিবার থেকে, সেটি কোত্থেকে আসলো সেটি কি উনি একটু বলবেন যে র্যাবের কথা কোত্থেকে আসলো? আচ্ছা মান্নান সাহেব, আমি একটু জানতে চাচ্ছি যে আপনি জানেন যে সাব্বিরের মা একটি অভিযোগ করেছে থানায় যে তাতে বলা হয়েছে যে র্যাব তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে। আপনি তো প্রত্যক্ষদর্শী ছিলেন, আপনি কি দেখেছেন র্যাবের পোশাক বা অন্য কোনো পোশাক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর? আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পোশাক আমি দেখিনি, তারা সাদা পোশাকেই, সাধারণ পোশাকেই ছিল। তাদের হাতে কি ধরনের জিনিসপত্র দেখেছেন? গাড়িটা কালো রং আর হাতে ছিল তার লাঠি, ছোট ছোট লাঠি ছিল তার হাতে। এই মারপিটের কোনো ঘটনা? হ্যাঁ, ওখানে মারধর করে টানি হেসে তার গাড়ি ঢুকাইছে। খালেদ ভাই, ওই এইরকম বক্তব্য আমি এখানে আরো যারা ছিলেন যাদের দোকান এখানে ঠিক এই বাজারটার মধ্যে ছিল, যারা এই ঘটনার আগে পিছের অনেক কিছু জানেন, তারা কিন্তু একই ধরনের বক্তব্য আমাকে দিয়েছেন। এই 3 জনকে যে মৃত উদ্ধার করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে কি ধরনের মামলা করা হয়েছে বিলু ভাই, যে মানে মামলার প্রকৃতিটি কি, আসলে কি মামলা করা হয়েছে যে তাদের এই মৃতদেহ 3টি সম্পর্কে? আমি এই বিষয়টি নিয়ে 2টি থানার ওসির সঙ্গে কথা বলেছি, ঘোড়াঘাট থানা এবং নাটোর সদর থানার। ঘোড়াঘাট থানার ওসি বলেছেন যে যেহেতু ঘটনাস্থলে
এটি নাটোর সদরের মধ্যে, সেখানেই মামলা হবে। তবে মামলার জন্য যতগুলো ডকুমেন্ট দরকার, বিশেষ করে পোস্টমর্টমের রিপোর্ট এবং আরো জিডি এগুলো সবগুলোই তারা পরে এখানে পাঠিয়ে দিবে। আর এখানে আমি জানতে চেষ্টা করেছিলাম যে কোনো মামলা হয়েছে কিনা, মামলা হলে কি করা হবে। তবে পুলিশের পক্ষ থেকে এখানে যিনি আছেন সদর থানায় মিজানুর রহমান, তিনি বলেছেন যে বাদীদের পক্ষ থেকে যদি মামলা দেওয়া হয় তারা মামলা নেবে এবং সেই মামলা তদন্ত করবার জন্য যা যা আইনি প্রক্রিয়া রয়েছে তারা সেগুলো করবার জন্য প্রস্তুত রয়েছেন। এবং এখন পর্যন্ত আমি একটু আগেও খবর নিয়ে জেনেছি যে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। তবে মামলার কখন করা হবে সে বিষয়টিও পুলিশ যেমন নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি, আর এই ঘটনার যারা শিকার হয়েছেন তাদের আত্মীয় স্বজনরাও আমাদেরকে এখনো নিশ্চিত করতে পারেননি। কারণ তাদের যিনি নেতা, এখানকার স্থানীয় সংসদ সদস্য, তিনি আসবেন আগামীকাল। তার আসার পরে আসলে এই বিষয়গুলো নিয়ে সুরাহা হবে বা সিদ্ধান্ত হবে বলে আমরা জানতে পেরেছি। বিলু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছে, একটি ফিরছি তারপরে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে নারায়ণগঞ্জ ক্লাবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। আবারও মেয়র নির্বাচিত হলে নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত রাখার অঙ্গীকার করেন সেলিনা হায়াৎ আইভী। এদিকে সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান। এই নির্বাচনে মেয়র পদে লড়ছেন 7 প্রার্থী। তবে 20 দলীয় জোট প্রার্থী সাখাওয়াতের সমর্থনে মনোনয়ন প্রত্যাহার না করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে এলডিপি এবং কল্যাণ পার্টির মেয়র প্রার্থীদের। সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলনে এলডিপির সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ এবং কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এই ঘোষণা দেন। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, নারায়ণগঞ্জে মেয়র পদে নির্বাচনের যে ক্যাম্পেইন তা কতটা জমে উঠেছে? প্রথম দিন হিসেবে পুরোপুরি জমে উঠেছে বলা যায়, যেহেতু আজকে প্রতীক বরাদ্দ হয়েছে আনুষ্ঠানিকভাবে এবং দুপুরের পর থেকে আমরা বিশেষ করে বড় যে দুই দল বিএনপি এবং আওয়ামী লীগের যে দুই প্রার্থী আছে সেলিনা হায়াৎ আইভী এবং সাখাওয়াত হোসেন খান, তারা বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছে আমরা দেখেছি। এবং সেই সাথে যে এলডিপি এবং কল্যাণ পার্টি আছে সে তার যে দলীয় ভাবে নির্বাচন করছে তাদেরকেও আমরা কিছু মাঠে দেখেছি। যদিও বিকেলের দিকে আমরা জানতে পেরেছি যে তাদেরকে বহিষ্কার করা হয়েছে কেন্দ্র থেকে, সে বিষয়ে আমরা দেখেছি। তবে নির্বাচনের আমেজ বলতে যেটা বোঝায় সেটা কয়েকদিন আগেও ছিল না এবং আজকে প্রতীক বরাদ্দর পর পুরো মাত্রায় জমে উঠেছে। এবার নারায়ণগঞ্জবাসী নির্বাচনে, মিজান আপনি তো কয়েকদিন ধরে নারায়ণগঞ্জ নির্বাচনকে লক্ষ্য করছেন, এবার নারায়ণগঞ্জ নির্বাচনে আসলে কোন বিষয়টি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে? জাতীয় বিষয়, জাতীয় কোনো ইস্যু, নাকি নারায়ণগঞ্জবাসীদের কোনো নির্দিষ্ট ইস্যু নিয়ে এই মেয়র নির্বাচনের মূল নিয়ামক হয়ে দাঁড়াবে বলে আপনি মনে করেন? দেখুন, গতবার যখন সেলিনা হায়াৎ আইভী নির্বাচন করেছিলেন তখন দলীয় প্রতীক থেকে নয়, অর্থাৎ তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছিলেন এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ ছাড়াও কিন্তু সুশীল সমাজ বলেন, সাধারণ সচেতন নাগরিক বলেন, অন্যান্য যে ভোটগুলো ছিল সেগুলো কিন্তু তিনি পেয়েছিলেন। তবে এবার একটা বিষয় ধারণা করা হচ্ছে যে যেহেতু তিনি দলীয় প্রতীকে নির্বাচন করছেন এবং এখানে হয়তো সেই সময়ের আগের যে সুশীল সমাজ বা সচেতন নাগরিকের ভোটগুলা নাও পেতে পারেন। আর এই ক্ষেত্রে বিএনপির প্রার্থী কিছুটা হয়তো সুবিধাও পেতে পারেন। তবে একটি বিষয় আমরা বিবেচনায় নিয়ে এখানে যারা ভোটার বা স্থানীয় মানুষজন আছেন তাদের সাথে কথা বলে যেটা বলতে পারছি, তবে নৌকা কিন্তু বড় একটা ফ্যাক্টর। আপনি জানেন যে নৌকা অবশ্যই বড় একটা ফ্যাক্টর। কিন্তু মিজান, আমরা আমাদের হাতের সময় আমরা খুব সংক্ষেপে একটু জানতে চাইবো, সুশীল সমাজ গতবার আইভীকে সমর্থন দিয়েছিলেন কারণ আইভীকে নৌকা মার্কা বা আওয়ামী লীগ সমর্থন দেয়নি। এইবার আওয়ামী লীগ সমর্থন দেওয়াতে সুশীল সমাজ আইভীর উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন কেন? মানে আওয়ামী লীগের সাথে সুশীল সমাজের কেন বিরোধ? প্রার্থী তো একই আছে। দেখুন, এখানে কিন্তু সমসাময়িক আমরা অনেকগুলো ব্যাপার দেখেছিলাম। আমরা গত কিছুদিন আগেও আমরা যখন এই বিষয়গুলো নিয়ে যখন ভোটার বা এখানে যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে গতবারের হিসাবটা এবারের হিসাবটা অনেকটা আলাদা। কারণ আপনি জানেন যে এই 5 বছরের মধ্যে অনেক হিসাব নিকেশ হয়ে গেছে। এখানকার স্থানীয় রাজনীতি কেন্দ্রের একটা বিষয়, আইভীর ব্যক্তিগত ইমেজ এবং সেই ক্ষেত্রে এখানে স্থানীয় সংসদ সদস্য আছে, সবকিছু মিলিয়ে তারা বলছেন যে নৌকার কিছুটা হয়তো ব্যাঘাত ঘটলেও ঘটতে পারে। তবে এখানে যে বিএনপি খুব ভালো সেই সুবিধাটা হয়তো নিতে পারে বলে মনে করছেন, যদিও এটা নিয়ে পক্ষে বিপক্ষে মত আছে। মিজান, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিক আমন্ত্রণ, আমাদের পরের আয়োজন।